লালমনিরহাটের আমঝোলা সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ, রংপুরের একটি হাসপাতালে মৃত্যু। গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের। নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, পরিবারের দাবি ডাকাতের হামলা, পুলিশের ধারণা পাওনা নিয়ে বিরোধ। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিভে গেল মাথায় গুলিবিদ্ধ রেশমির জীবন। ওমানে গাড়িতে চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ জানতে চলছে তদন্ত, জানিয়েছে দূতাবাস। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন বাজারে শুল্ক কমলেও পররাষ্ট্রনীতির জন্য হুমকি, বলছেন বিশ্লেষকরা। বিভিন্ন ধারা নিয়ে কূটনৈতিক প্রয়াস চালানোর পরামর্শ। প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্রকে চীনের সহযোগী হওয়ার আহ্বান। বেইজিংয়ে শি জিনপিং ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক, সম্পর্ক আরও সমৃদ্ধ হওয়ার আশা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছড়রা গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলিমারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদিমুল নামে ওই ব্যক্তির মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রাথমিকভাবে বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি। বিজিবি জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রীর দাবি, গভীর রাতে ঘরে ডাকাত ঢুকে শ্বাসরোধ করে তার স্বামীকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, রাত 12:30টার দিকে 4 থেকে 5 জনের একদল মুখোশধারী ডাকাত তার স্বামীকে নাম ধরে ডাকেন। দরজা খোলার পর জোরপূর্বক ঘরে ঢুকে হাত পা বেঁধে মারধর শুরু করে তারা। এক পর্যায়ে তাদের চিনে ফেলায় ব্যবসায়ী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে 60,000 টাকা এবং প্রায় 5 ভরি স্বর্ণালংকার সহ 12 লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তাদের ধারণা, পাওনা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ওমানে গাড়ির ভেতর প্রবাসী 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দে রাজারপাড় এলাকার। সকালে পার্কিং করা গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। ওমানে তাদের সহকর্মীরা জানান, ছোট 2 ভাই শহীদ ও সিরাজের দেশে ফেরার কথা ছিল। সে কারণে 4 ভাই মিলে বাজার সদাই করতে গাড়িতে করে বের হয়েছিল। ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে পুলিশি তদন্ত চলছে। এদিকে দেশে থাকা নিহতদের অপর ভাই মোহাম্মদ এনাম জানান, 4 ভাইয়ের মধ্যে রাশেদ ও শাহেদ বিবাহিত। ছোট 2 ভাই সিরাজ ও শহীদ এবার দেশে ফিরে বিয়ে করবে বলে তারা শপিংয়ে গিয়েছিল। একসাথে 4 ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের বায়েজিতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত 11 বছরের শিশু রেশমি আক্তার মারা গেছে। 7 দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল রেশমি। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদের রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। 2 সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে রাজু নামের এক যুবককে হত্যার কিলিং মিশনে জনবহুল গলিতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারীরা। সে সময় মায়ের জন্য পান কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তার। একটি বুলেট রেশমির বাম চোখ বিদ্ধ করে ভেদ করে মস্তিষ্ক। এরপর তার জ্ঞান ফেরেনি। তার অবস্থা জটিল থাকায় মাথা থেকে গুলিও বের করা যায়নি। পুলিশ জানায়, চট্টগ্রামের রাউজান উপজেলায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দলগুলোর অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে। 26 এপ্রিল রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত মোহাম্মদ নাসির
নাসিরউদ্দিন তালুকদার। সচিবালয়ে বাজেট নিয়ে এনবিআর-এর পর্যালোচনা ও ব্রিফিং সেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে আর প্রধানমন্ত্রীর আজকে আর কি কর্মসূচি রয়েছে জানাবেন? সকাল থেকেই এই বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক বলা যায় না, আসলে আগামী যে বাজেটটি, যে বাজেট অধিবেশনটি আগামী মাসেই শুরু হতে যাচ্ছে, সেই অধিবেশনে যে বাজেটটি পেশ করা হবে, সেই বাজেটটিতে এনবিআর-এর বা রাজস্ব আহরণ নিয়ে কি কি ব্যাপারগুলো থাকবে, সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতেই আসলে আজকের বৈঠকটি ডাকা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই পর্যালোচনার সবার পরেই আমরা জানতে পেরেছি যে বাজেট নিয়ে এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে ব্রিফও করা হবে যে বাজেটে আসলে কি কি ব্যাপারগুলো থাকছে সেগুলো নিয়ে। এবং একটু জানিয়ে রাখি যে এই আসন্ন বাজেট অধিবেশনকে নিয়ে কিন্তু গতকাল থেকেই আসলে প্রধানমন্ত্রী কিন্তু বেশ কিছু বৈঠকে বসছেন। আমরা দেখেছি গতকাল রাতেও তিনি একটি বাজেট ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। আসলে এই ব্রিফিংগুলোতে প্রধানমন্ত্রীকে আগামী বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো যেভাবে অবহিত করা হয়, তেমনি প্রধানমন্ত্রীর বিভিন্ন দিক নির্দেশনাগুলোও কিন্তু বাজেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে আমরা আসলে জানতে পেরেছি। এখন পর্যন্ত বৈঠকটি চলছে। আজকের বৈঠকের ফলাফল বা আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত এলো কিনা সেটা আমরা বৈঠকের পরপরই জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো যেমন প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো দিচ্ছেন বাজেট সম্পর্কে তার মতামতগুলো দিচ্ছেন, সেই মতামতগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করার জন্যই আসলে আজকের এই বৈঠক এবং এই পর্যালোচনা বৈঠক এবং এই আজকের এই ব্রিফিংটি অনুষ্ঠিত হচ্ছে। যেটি বলছিলাম শুরুতেই যে প্রধানমন্ত্রী কিন্তু কালকেও এরকম একটি বৈঠকে উপস্থিত ছিলেন, যেখানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে কাল রাত প্রায় 10টা পর্যন্ত বৈঠকটি চলেছে, 9:30 10টা, এবং আমরা দেখেছি বৈঠক পরে আসলে খুব একটা ব্রিফিং করা হয়নি দেখে আসলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি আসলে আমরা ওইভাবে জানতে পারিনি। তবে আজকের যে বৈঠকটি হচ্ছে বা আজকের যে পরিচালনটি হচ্ছে, আমরা ধারণা করছি যে বৈঠকের পরে আমাদের সাথে কথা বললে আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো যে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কোনো দিক নির্দেশনা আছে কিনা। প্রধানমন্ত্রী কিন্তু আজকে খুব সকাল থেকেই অফিসে এসছেন, যেটি উনি সচরাচর করে থাকেন, এবং আজকে তার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সকাল থেকে তিনি বেশ কিছু সৌজন্য সাক্ষাতে বসেছেন। একটু জানিয়ে রাখি, বিকালে প্রধানমন্ত্রীর ট্রাফিক সিগন্যাল নিয়েও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এবং রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুঁজি বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন, পুঁজিবাজার বিষয়ক উপদেষ্টা, তার সাথে এবং অর্থমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে। আমরা ধারণা করছি এটিও আসলে আসন্ন বাজেট কেন্দ্রিকই একটি বৈঠক হবে। তো সব মিলে আজকে প্রধানমন্ত্রী সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি সচিবালয়ে বাজেট নিয়ে আলোচনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে ধোঁয়াশা। এই চুক্তির ফলে মার্কিন বাজারে শুল্ক কমলেও এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য হুমকি বলে মনে করেন বিশ্লেষকরা। একে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছেন অনেকে। সুলতানা স্বর্ণা জানাবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে একাধিক উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করেন। চলে দফায় দফায় দ্বিপক্ষীয় বৈঠক, নেওয়া হয় চুক্তি বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীও জানান, বাণিজ্য চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে। আর চুক্তিতে সই করা সাবেক উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মন্তব্য করেন, চুক্তিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ইতিবাচক। তবে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মেনে কাজ করবে সরকার। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন যে আমরা কি রেট পেয়েছি, পলিসিতে আমরা কি কি বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে, সেখানে বাজার সুবিধার বিনিময়ে শ্রম অধিকার, মেধাস্বত্ব, পরিবেশ নীতি, রপ্তানি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সমন্বয়ের মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে। সাবেক এই রাষ্ট্রদূত বলছেন, এই চুক্তিতে দেশের পররাষ্ট্রনীতির স্বাধীনতা কতটা অক্ষুণ্ণ থাকবে সেটাই বড় প্রশ্ন। বিশেষ করে চীন, রাশিয়া, ভারতের সাথে সম্পর্কে ভারসাম্যে মার্কিন এই নিরাপত্তা আইন চাপ সৃষ্টি করবে। বাংলাদেশে অনেকগুলো কমপ্লেন্স, অনেকগুলো মেনে করতে হবে, এবং এটা বাংলাদেশের বৃহত্তর স্বার্থের
পরিপন্থী বলা হচ্ছে। এর কারণ আমাদের সাথে তো চীন, ভারত অনেক দেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বিজনেস আছে আমাদের। আমরা যদি সব কিছু একটার সাথে দিয়ে দিই তাহলে তো অন্য রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কী হবে? এটাকে নিয়ে আমার মনে হয় বৃহত্তর পরিবেশে এটা আলোচনা হলে ভালো হয়। এছাড়াও এই নীতি বাংলাদেশের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব নীতির পরিপন্থী এবং বর্তমানের বাংলাদেশ ফার্স্ট নীতিরও সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে বাংলাদেশ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত বলয়ে অংশ নিতে বাধ্য হবে। বাংলাদেশ চুক্তি করতে পারে অন্য দেশের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চুক্তি হতে পারে, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের আদেশ মানতে বাধ্য না। সরকার বলছেন যে বাংলাদেশ হচ্ছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সরকারের ভূমিকা কিংবা পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যদের যে তৎপরতা সেটাতে মনে হচ্ছে সবার আগে যুক্তরাষ্ট্রের কে সার্ভিস, যুক্তরাষ্ট্র শুধু না, এটা যুক্তরাষ্ট্র বললেও ভুল হবে, যুক্তরাষ্ট্রের কিছু কর্পোরেশন, যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়িক গোষ্ঠী এবং ট্রাম্প প্রশাসনকে সেবা দেওয়ার জন্য বাংলাদেশের একটা বড় ধরনের কিছু গোষ্ঠী তারা এই কাজগুলো করেছে। বর্তমান সরকার, নির্বাচিত সরকার, তাদের উচিত হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা। পররাষ্ট্রনীতির স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দ্রুত এই চুক্তির বিভিন্ন ধারা নিয়ে কূটনৈতিক প্রয়াস চালানোর পরামর্শ বিশ্লেষকদের। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ 2 ঘণ্টার রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠককে ফলপ্রসূ ও দুর্দান্ত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্রকে চীনের সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাম্প। এরপর মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এর আগে বর্ণাঢ্য আয়োজনে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ভবনে ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শি জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজনের কোনো কমতি রাখেনি চীন। বেইজিংয়ের রাজনীতির কেন্দ্রবিন্দু গ্রেট হল অব দ্য পিপল ভবনে ট্রাম্পের গাড়িবহর পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতা হাত মিলিয়ে একসঙ্গে হেঁটে যান। গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা সহ শিশুদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্রকে চীনের সহযোগী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুই দেশের স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গল বয়ে আনবে। অন্যদিকে শি জিনপিংকে বন্ধু হিসেবে পাওয়া সম্মানের বিষয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ভবিষ্যতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। এরপর দীর্ঘ 2 ঘণ্টার রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রাম্প ও শি জিনপিং। বৈঠকে গণমাধ্যমের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সহ বেশ কয়েকজন। ঐতিহাসিক এই শীর্ষ সম্মেলনে প্রযুক্তি, বাণিজ্য এবং তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠক শেষে ট্রাম্প জানান, চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ ও দুর্দান্ত আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে দুই পরাশক্তি দেশের এই বৈঠক। ট্রাম্পের সঙ্গে আলোচনা শেষেই মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের দরজা আরও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক, অ্যাপেলের সিইও টিম কুক সহ বেশ কয়েকজন। বৈঠক শেষে ইউনেস্কোর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান টেম্পল অব হেভেন ঘুরে দেখেন ট্রাম্প। সন্ধ্যায় শি জিনপিংয়ের আমন্ত্রণে যোগ দেবেন রাষ্ট্রীয় ভোজসভায়। দীর্ঘ প্রায় 1 দশক পর চীন সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তানভীর জনি, এখন বিশ্ব। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তদের নিয়ে হাসপাতালটিতে আসছেন স্বজনরা। আর এ নিয়ে জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। আজ ডিএনসিসি হাসপাতালে নতুন করে কতজন ভর্তি হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেটা বলছিলেন, ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে মহাখালীতে, প্রতিনিয়ত কিন্তু আসলে রোগীদের সংখ্যা এখানে বাড়ছে। চিকিৎসকরা যারা রয়েছেন
তারা আমাদেরকে বলেছেন আজকে নতুন করে আরও 200 জনের মতো রোগী এখানে ভর্তি হয়েছেন। আর এর পাশাপাশি এই হাসপাতালটিতে কিন্তু এখনো পর্যন্ত 4500 জনের অধিক হাম রোগীদেরকে সেবা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। ঈদ পরবর্তী যে ঈদ রয়েছে এই ঈদের পর্যন্ত তারা মনে করছেন যে এখনো পর্যন্ত 5500 রোগীর মতো তারা এই সেবাটা দিতে পারবেন। এছাড়া এখানে যে আইসিইউর সংখ্যা, সেই আইসিইউর সংখ্যায় কিন্তু বেডও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, তারা বলছিলেন যে সকাল পর্যন্ত 54টি বেড আসলে আইসিইউর যে বেড সেগুলো কিন্তু রোগী রয়েছে। এর পাশাপাশি আরও 12টি বেড তারা ফাঁকা রেখেছে বলে জানাচ্ছেন এবং বলছেন যে যদি প্রয়োজন হয় তাহলে আইসিইউতে বেডের সংখ্যা আরও বাড়ানো যাবে। তবে সবচেয়ে বিষয়টি হচ্ছে যে এখানে যে রোগীরা রয়েছেন সেই রোগীদের কিন্তু বেশিরভাগই প্রায় 70% রোগী কিন্তু ঢাকার বাহিরের, এবং যারা রোগীরা সাথে চিকিৎসকরা যারা রয়েছেন তারা বলছেন যে প্রান্তিক পর্যায়ে চিকিৎসকরা এবং চিকিৎসা যে সেবাটি সেটি আসলে তারা পাচ্ছেন না। রোগীরা বলছেন তারা জেলা ভিত্তিক যে হাসপাতালগুলো রয়েছে বা উপজেলাগুলোতে সেখানে তারা পৌঁছচ্ছেন, কিন্তু সেখান থেকেই তাদেরকে ডিএসসিসি কোভিড হাসপাতাল কিংবা শিশু হাসপাতালে তাদেরকে রেকমেন্ড করা হচ্ছে। এবং এই যে যাত্রাপথের সময়টি কালক্ষেপণ হচ্ছে সেই সময়টিতে কিন্তু আসলে রোগীরা যারা রয়েছেন শিশুরা তাদের কিন্তু স্বাস্থ্যের অবস্থা আরও বেগতিক হচ্ছে। তারা বলছেন যে বেশিরভাগ শিশুরই আসলে 9 মাসের নিচে হওয়ার কারণে তাদের যে ইমিউন সিস্টেম সেটি কিন্তু অনেক কম থাকে, এবং যেহেতু টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এখনো পর্যন্ত যে রোগীরা ভর্তি হচ্ছেন তারা কিন্তু টিকাদান কর্মসূচির আগে যারা ইনফেক্টেড হয়েছেন তারা কিন্তু এখনো আসছেন। তবে চিকিৎসকরা ধারণা করছেন যে যেহেতু টিকাদান কর্মসূচিটি লাগাতার চলছে, ভবিষ্যতে কিছুদিন পর আসলে এই যে রোগীদের যে চাপ সেই চাপটি আসলে কমতে পারে। তবে এখনো পর্যন্ত যে রোগীরা এখানে এসেছেন প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে যে আইসিইউতে রোগীর সংখ্যা বাড়ছে, এবং চিকিৎসকরা যারা রয়েছেন তারা বলছেন যে এখন যে সময়টিতে আসলে রোগীর সুস্থ হওয়ার পরও যাতে বাসায় ঠিকভাবে দেখভাল করা হয়, কারণ 4 সপ্তাহ পর্যন্ত রোগীদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল থাকে। তো এই ছিল মোটামুটি চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ। আমার কাছে এই ছিল রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ। রাজধানীর হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এদিকে ময়মনসিংহে হাম সংক্রমণে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরও 24 জন। আর এই নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন ময়মনসিংহে আসলে হামের সর্বশেষ যে পরিস্থিতি সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হামে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা সেটি কিন্তু বাড়ছে। কালকেও আমরা যেটা জানিয়েছিলাম যে 2 জন শিশু মৃত্যুবরণ করেছে, এবং আজকে গাজীপুরে 15 মাসের এক শিশু কিন্তু সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখছি যেহেতু বিভাগের একমাত্র একটা অন্যতম ভরসার স্থল, 1000 শয্যার বিপরীতে অন্তত কমপক্ষে 5 থেকে 7000 রোগী ভর্তি থাকে, এবং সেখানে শিশু বিভাগে কিন্তু একেবারে উচ্চ পড়া ভিড়। বিভিন্ন শরীরের লাল র্যাশ, মেনিনজাইটিস থেকে শুরু করে ঠান্ডা, কাশি এবং তীব্র নিউমোনিয়া নিয়ে কিন্তু যারা রোগী রয়েছেন, ছোট ছোট শিশু রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের কম শিশু যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছেন। বিভাগ তো রয়েছে পার্শ্ববর্তী, আমরা দেখছি যে বিভাগের বাইরের যে জেলাগুলো রয়েছে সেই কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর থেকে কিন্তু প্রচুর রোগী কিন্তু আসছে, এবং আজকেও কিন্তু একজন মারা গেছে, যেটা বারবারই কিন্তু আমরা বলার চেষ্টা করছি গণমাধ্যম থেকে, যেটা বিশেষজ্ঞরাও বলার চেষ্টা করছেন, ডাক্তাররাও বলছেন হাসপাতালে যে পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় কিন্তু মৃত্যুর সংখ্যাটা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই সময়টাতে বিশেষ করে যখন মুমূর্ষু একটি শিশু থাকে সেই সময় তাদেরকে বাবল সিপিএফ দিয়ে কোনোভাবে তাকে ভেন্টিলেশন দিয়ে কোনোভাবে তাকে রক্ষা করা হচ্ছে। তবে আইসিইউ সাপোর্টটা পেলে হয়তো মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেকটা কমে আসতো। তো সেই জায়গা থেকে ময়মনসিংহে কিন্তু ক্রমেই এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। এবং সেই সাথে আমি আরেকটু জানিয়ে দিতে স্বাস্থ্য বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন যে বিভাগের 4টি জেলায় 12,75,000 আরও বেশি কিন্তু 12,93,720 জন শিশুকে কিন্তু টিকাদানের মধ্যে ইতিমধ্যে কিন্তু আনা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউটা যদি স্থাপন করা না যায় তাহলে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ খবর আমার কাছে। ময়মনসিংহের হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।
অনিয়মসহ নানা কারণে দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া 12,000-এরও বেশি কর্মীর নাম রোস্টার থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে। আর সেখানে আছে সহকর্মী কামরুল হাসান জনি। আমরা চলে যাচ্ছি তার কাছে। জনি, বিক্ষুব্ধ কর্মীরা কি বলছেন আর এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। এনি ধন্যবাদ। আমরা আসলে সকাল থেকেই এখানে অবস্থান করছি এবং আমরা যতটুকু জেনেছি এখানে যারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য যারা আগ্রহী ছিলেন এবং যারা বয়সেলের মাধ্যমে যেতে চেয়েছিলেন তাদের ভেতর থেকে প্রায় 13,000 কর্মী ইতিমধ্যে রোস্টার থেকে বাদ পড়েছে। এই বাদ পড়া কর্মীরাই মূলত গত 4 দিন ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তারা বিক্ষোভ করে যাচ্ছে এবং আজকে সকাল থেকে তার বিক্ষুব্ধ যে কর্মীরা আছে এখানে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে অন্তত 80% কর্মীকেও যেন কোরিয়ায় পাঠানো হয়, তা না হলে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তবে ইতোমধ্যে আমরা দেখেছি যে তাদেরই 6 জনের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন এবং আরিফুল হক চৌধুরী কিছুক্ষণ আগে এসে এই সকল কর্মীদেরকে বলে গিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে কর্মীরা এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং তাদের আন্দোলন চলমান রেখেছে। এই প্রেক্ষিতে আবারও দ্বিতীয় দফায় এখানকার একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন। তবে এর মাঝে আমরা আবার প্রতিমন্ত্রী নুরুল হকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোরিয়ায় যে সকল কর্মীরা আসলে যেতে চেয়েছিলেন সে সময় তারা আসলে কোনো কারণে তারা এই সিস্টেম থেকে বাদ পড়ে গিয়েছে এবং যারা বাদ পড়ে গিয়েছে তাদেরকে যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন যেন অগ্রাধিকারের ভিত্তিতে যেন কোরিয়ায় পাঠানো যায় সে ব্যাপারে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং এখানকার যারা আমরা কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলছে যে আসলে এখানে অনিয়ম এবং দুর্নীতির একটা বড় জায়গা তারা দেখেছে। তারা দেখেছে আসলে বয়সেলের মাধ্যমে যারা আসলে আবেদন করেছিল সেখানে কিছু কর্মীকে আসলে টাকার বিনিময়ে সেখানে পাঠানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে এ নিয়ে। এবং আমরা আরও কিছু কর্মীর সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তারা আসলে আজকে কি এই যে গণসমাবেশ করছে তারা এই গণসমাবেশ আসলে ছেড়ে যাবে কিনা। তারা আমাদেরকে জানাচ্ছেন যে যদি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সদুত্তর তারা না পায় এবং তারা যদি এই সুরাহা না পায় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান জারি রাখবেন এবং তাদের যে ফলাফল বা তারা যা চাচ্ছে যে 2024 সালের জন্য যে রোস্টার আসলে ঘোষণা করা হচ্ছে সেই রোস্টারে কিন্তু এদেরকেই অর্থাৎ যারা আটক পড়ে আছে বা আটকে পড়ে আছে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। প্রবাসী কল্যাণ ভবনের সামনে চলা বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর কামরুল হাসান জনি। আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে দূতাবাসের নিবন্ধন শুরু করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। প্রথম দিনেই নারী, পুরুষ ও শিশু মিলিয়ে 3 শতাধিক প্রবাসী নিবন্ধন করেছেন। দেশে ফেরার সুযোগ পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশিরা। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যেই বৈধ কাগজপত্রবিহীন ও মেয়াদোত্তীর্ণ আকামাধারীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে লেবানন সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করছেন অনেক প্রবাসী। প্রথম দিন সকাল 9টার পর বৈরুতে দূতাবাসের হলরুমে শুরু হয় আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম। এর আগেই দূতাবাসের সামনে জড়ো হন বাংলাদেশে ফিরতে আগ্রহীরা। প্রথমে নারী এবং শিশুদের আবেদন গ্রহণ করা হয়, পরে পুরুষদের আবেদন নেওয়া হয়। নির্ধারিত ফর্ম পূরণ করে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেন তারা। আমার মালিক বর্তমানে সৌদি আরব চলে গেছে, আমি এই জন্য কাগজপত্র করতে পারি না এবং ওনার এখানে কাজও নাই। এই জন্য আমি অন্য কাজ করছি, কাগজপত্র করতে পারি না, এই জন্য অবৈধ হয়ে গেছি আজকে 3 বছর। এই জন্য আমি এখন সাফারার সুযোগ দেওয়াতে দেশে চলে যাবো। অবশ্যই আছে ওখানে বাংলাদেশ যাবো, চলতে পারি না, হাঁটতে পারি না। আমরা জরিমানা দেওয়ার মতো ক্ষমতা তো আমাকে নাই, কাজ কাম নাই, কোথেকে দেব? অনেক দূতাবাসের সহযোগিতায় আমরা স্বইচ্ছায় দেশে যাইতেছি। যাক, একটা আমাদেরকে সুযোগ দিছে, এই সুযোগে আমরা যদি দেশে যাইতে পারি এটাই আমরা আপনাদের কাছে কর্তব্য। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট 306 জন প্রবাসী দেশে ফেরার জন্য আবেদন করেছেন। এছাড়া আগামী 14 মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নতুন করে নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়াটি জরিমানা না থাকার কারণে প্রবাসী কর্মীদের জন্য অনেক সহজ হয়েছে, কারণ তাদের অনেকেরই অনিয়মিত কর্মী হিসেবে তারা দীর্ঘদিন এখানে অবস্থান করেছেন, বিভিন্ন কারণে তাদের কাগজপত্র হয় নাই। এখন তারা দেশে চলে যেতে পারবেন, এক্ষেত্রে তাদের কোনো জরিমানা প্রদান করতে হবে না। এই দেশের সরকারের পক্ষ থেকে
সুযোগটি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই মূলত সম্পন্ন করা হবে। নিবন্ধনের পর যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তায় থাকা অনেক প্রবাসী বাংলাদেশি এখন দ্রুত ও নিরাপদে দেশে ফেরার অপেক্ষায়। স্বেচ্ছায় দেশে ফেরার এই কার্যক্রম প্রবাসীদের মাঝে স্বস্তি তৈরি করলেও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দিকেই এখন সবার নজর। এখন লেবানন। দেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তিতে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ দুদেশের বাণিজ্য ব্যবধান কমাবে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, টেক্সটাইল খাতে ইকো ফ্রেন্ডলি মেশিন সরবরাহ করতে প্রস্তুত চীন। 3 দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিয়েছে। পরিবেশ বান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, B2B মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থান পেয়েছে টেক্সটাইল খাতের নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্বলিত মেশিনারিজ। প্রদর্শনী চলবে আগামী 16 মে পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। We all know all the resources are finite, not infinite. You talk about air, you talk about wind, you talk about sunlight, you talk about any other resources. Everything is finite. You got to make best use of it. The bottom line of an economic management is where you put your scarce resources to ensure the best return. ঢাকা সিটিকে বিশ্বের 1 নম্বর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে এক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য নগরবাসীকে সচেতন হতে হবে। এ সময় শহরকে সবুজ করতে আগামী কয়েকদিনের মধ্যে গাছ রোপণ কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। পৃথিবীর সব দিকে সব শহরের মধ্যে ঢাকা শহর সবচেয়ে খারাপ স্থানে থাক। আমরা চাই ভালো স্থানে, নিট অ্যান্ড ক্লিন স্থানে 1 নম্বরে ঢাকা ইনশাল্লাহ পৌঁছবে, আমরা বিশ্বাস করি। আজকে যেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মুক্তিযোদ্ধারা রাজপথে নেমেছে, আগামী কয়েকদিনের মধ্যে এই ঢাকা শহরকে সবুজ করার জন্য, গাছ রোপণের জন্য আবার মুক্তিযোদ্ধারা মাঠে নামবে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:30টার দিকে 3 জনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। 71 টিভির সাংবাদিক ফারজানা রূপা সমীকরণ অনুষ্ঠানের মাধ্যমে সত্য আড়াল করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ প্রসিকিউশনের। তাদের দাবি, এ কাজে জড়িত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি ও 71 টিভির তখনকার ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 6 জন গ্রেফতার রয়েছেন। অসময়ে উজানের পানিতে চলন বিলের নিচু এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয়েছে অন্তত 300 হেক্টর জমির ব্যুরো ধান। পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত ডুবছে বিলের ব্যুরো ধান। শ্রমিক সংকটে বিলের অনেক ধান এখনও জমিতেই পড়ে রয়েছে। একজন শ্রমিকের মজুরি দিনে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। এই অবস্থায় চরম হতাশায় বিলের হাজারো কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার কথা বলছে স্থানীয় প্রশাসন। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত বিস্তীর্ণ চলন বিল, পাখির চোখে ধরা পড়ছে ফসল নষ্টের করুণ চিত্র। সোনালি ধান ডুবে থাকার এমন দৃশ্য মন ভাঙ্গে কৃষকের। নুয়ে পড়া ধানের ওপর হাঁটু থেকে কোমর সমান পানি। পুরোটা নষ্ট হওয়ার আগেই মাঠের ধান গোলায় তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। উজানের ঢলে চলন বিলের হুলহুলিয়া, সারদানগর, রাখালগাছা, বজরাহার, ডাহিয়া, বেড়াবাড়ি, কাউয়া টেকরি সহ অন্তত 10টি গ্রামের মাঠের ফসল ক্ষতিগ্রস্ত।
চোখের সামনে কষ্টের ফসল নষ্টে আশাহত হাজারো কৃষক। উৎপাদন খরচের বোঝা মাথা নিয়ে পার করছেন প্রতিটি দিন। একরের উপরে কাঁচার উপরে এরকম ধানের পানি হয়ে গেছে, ধান নিচে পড়ে গেছে, এক পরল উঠেছে আর এক পরল থাকিচ্ছে। যারা গারস্থ তাদের ধান থিয়ে তারা চলে গেছে, কৃষকরা অনেকে কান্দাকাটি করছে। খেরের পাল্লা ডুবে গেছে বুঝছেন, আরো 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, লিজে কাটছে। প্রতি বছর এই সময়ে চলন বিলে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার অন্তত 15 থেকে 20 হাজার শ্রমিক ধান কাটতে যান। তবে এবছর চিত্র উল্টো। শ্রমিক সংকটের কারণে এখনও চলন বিলে পড়ে রয়েছে হাজার হাজার বিঘা জমির বোরো ধান। ফলন বিপর্যয়ের লোকসানের সঙ্গে শ্রমিকের বাড়তি মজুরি মোড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয় বিলের মধ্যে পানি ঢুকে পড়ছে। সেই সময় ধরেন লোক জায়গা জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি, এই কারণে লোক শর্ট। এই গাছালা ধান লিজে আবার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই, নানান ঝামেলা। সরকার থেকে কিছু দিলে কিছু ধরেন একটু হলেও বাঁচবে তারা। এবছর চলনবিল অঞ্চলে 36,610 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কৃষি বিভাগের তথ্য বলছে এখন পর্যন্ত বিল অঞ্চলে 75% জমির বোরো ধান ঘরে তোলা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় নিয়ে আসার কথা বলছে স্থানীয় প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে আগামী পুনর্দনা বা পুনর্বাসন কর্মসূচির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। যেহেতু সবাই এখন ধান কাটায় ব্যস্ত, সেহেতু প্রণোদনার কাজে আমরা তাদের ব্যস্ত রাখতে চাই না, কিন্তু আমাদের যে তালিকার কার্যক্রম আমাদের চলমান। আমরা ঈদের আগেই হয়তোবা তাদেরকে আমাদের যে সরকারি প্রণোদনা সেটি প্রদান করব। হাওরের কৃষকদের মতো বিপর্যস্ত চলনবিলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনার দাবি চলনবিল অঞ্চলের কৃষকদের। মাহবুব হোসেন, এখন নাটোর। কোরবানির পশু বেচাকেনা নিয়ে এবার টাঙ্গাইলের করটিয়া হাট থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন আর বেচাকেনা কেমন চলছে জানাবেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হাট জমে উঠেছে। এখানে যারা ব্যবসায়ী পাইকার রয়েছেন এবং যারা রয়েছে তারা বলছেন যে অন্যান্য হাটের চেয়ে এই আজকের হাটে পশুর সংখ্যা বাড়তে শুরু করেছে। তারা বলছেন যে এই হাটটি অন্যান্য দিনে এইটা 12টার পরে শুরু হলেও ঈদ ঘিরে এটি 10:30 থেকে হাট শুরু হয়েছে। আমরা দেখেছি যে এখানে টাঙ্গাইলের ব্যবসায়ী প্রান্তিক খামারি ছাড়াও আমরা দেখেছি যে সিরাজগঞ্জ, এই পাশ থেকে আমাদের মানিকগঞ্জ, ময়মনসিংহ থেকে অন্যান্য থেকেও এখানে এসেছে এবং ব্যবসায়ী খামারি এবং পাইকার যারা রয়েছেন তারা বলছেন যে রোজার ঈদের চেয়ে এই ঈদে গরুর দাম কিছুটা কম এবং তারা বলছেন যে রোজার ঈদে যে গরুর দাম বিক্রি হয়েছে 1 লাখ টাকা, সেই গরু আজকের হাটে বিক্রি হচ্ছে 90 থেকে 95 হাজার টাকায়। আর এই হাটের গরু দিয়ে কিন্তু জেলার চাহিদা মেটানোর পাশাপাশি রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার সহ অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। আর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রায় 1,94,000 গরুর চাহিদা রয়েছে, সেখানে প্রস্তুত আছে 2,35,000-এর অধিক, প্রায় 36,000-এর মতো পশু টাঙ্গাইলে অতিরিক্ত রয়েছে, যেগুলো পার্শ্ববর্তী জেলা ঢাকা সরবরাহ করা হবে। আর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে ঈদ ঘিরে তারা জেলা এবং শহরের গুরুত্বপূর্ণ হাটে তারা ফ্রি মেডিকেল ক্যাম্প করবে। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পকে কিন্তু তারা বিনামূল্যে এই গরুর যে স্বাস্থ্যসেবা সেটি দিতে পারবে। আর এদিকে খামারি যারা আছেন তারা বলছেন যে এই পার্শ্ববর্তী দেশগুলো যাতে গরু আমদানি না হয় সেদিকে সরকারের সুদৃষ্টি কামনা করছেন। তারা বলছেন যে গরু প্রস্তুত করতে উৎপাদন খরচ তাদের বেড়ে গিয়েছে। তারা বলছেন যে খড়, ভুসি সহ খাদ্যের দাম বেড়েছে অনেকটাই, যে কারণে তারা বলছেন যে তারা যদি এই দেশের গরু দিয়ে দেশের চাহিদা মেটানো যেতে পারে সেই ক্ষেত্রে তারা প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছেন তারা ন্যায্য দাম পাবে। আর ন্যায্য দাম পেলে প্রান্তিক পর্যায়ের খামারিরাও টিকে থাকবে। আর অর্থনীতিবিদরা বলছেন যে এই খামারির যদি টিকে থাকে তাহলে প্রান্তিক পর্যায়ের অর্থনীতির চাকাও সচল থাকবে। আমরা দেখেছি যে এই হাটে ইতিমধ্যে গরু বিক্রি করছেন, এইখানে অন্যান্য দিনের
তুলনায় সাধারণ ক্রেতার চেয়ে পাইকার ও ব্যাপারীর সংখ্যা বেশি। তো এই ছিল এনি আমার কাছে টাঙ্গাইল থেকে গরুর হাট থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইলের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। সঠিক পরিকল্পনা ও জনসচেতনতার অভাবে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করা হচ্ছে না। ব্রিজগুলোতে ধুলোর আস্তরণ, কোথাও লোহার কাঠামোয় মরিচা। এসব সড়ক মহাসড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে 89টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 34 আর আহত 133 জন। বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক যানবাহন ছুটছে গন্তব্যের দিকে, কেউ ডিভাইডার টপকে, কেউ বা মাঝের ফাঁকা অংশ খুঁজে। জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন মানুষ, অথচ মাথার উপরে দাঁড়িয়ে আছে কোটি টাকার ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্দেশ্য ছিল কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং পথচারীদের জন্য নিরাপদ পারাপারে ব্যবস্থা করা। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। চাঁদপুর, বিজয়পুর, লালমাই ও বাগমারা এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত ফুটওভার ব্রিজগুলো কার্যত অচল। কোথাও জমে আছে ধুলোর আস্তরণ, কোথাও লোহার কাঠামোয় ধরেছে মরিচা। স্থানীয়দের দাবি, ডিভাইডার খোলা রেখে ব্রিজ নির্মাণ, পথচারীদের স্বাভাবিক চলাচলের ধারা বিবেচনা না করা এবং ব্যবহার বান্ধব ডিজাইনের ঘাটতির কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছে। বাজারের মাঝখান দিয়ে যে জায়গাটা এটা কাটা, এখান দিয়ে জনসাধারণ চলাফেরা বেশি করে। যদি এটা বন্ধ থাকতো তাহলে ফুটওভার ব্রিজটা ব্যবহার করতো। বিশ্বর থেকে বাগমারা পর্যন্ত যতগুলো আছে এখানে ব্যবহার হয় না। এগুলো সবগুলো ব্যাকওয়ার্ড সাইড আর হচ্ছে মানুষের ব্যবহারের পাশে না, একটু দূরে দিছে। অন্যদিকে লাকসাম, খিলা, নাথের পেটুয়া কিংবা বিপুলাসারের মতো জনবহুল এলাকায় নেই কোনো ফুটওভার ব্রিজ। সড়ক পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 15 মাসে মহাসড়কটির কুমিল্লা অংশে ঘটেছে 89টি দুর্ঘটনা। এতে প্রাণ হারান 34 জন আর আহত 133 জন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই স্থানটিতেই সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান আপন 2 বোন জাহানারা ও আনোয়ারা। এমন দুর্ঘটনা যেন কুমিল্লা নোয়াখালী সড়কে এখন নিত্যদিনের ঘটনা। তাই নিরাপদ সড়ক পারাপারের জন্য এখানকার বাসিন্দা ও পথচারীদের দাবি একটি ফুটওভার ব্রিজ। হাইওয়ে রোড, এখানে দেখা গেছে আপনার ঢাকা নোয়াখালী যে সরাসরি যে বাসগুলো চলে খুব দ্রুত চলে, এই জন্য আমাদের এখানে আপনার ফুটওভার ব্রিজটা খুব জরুরি। অনেক সময় দীর্ঘক্ষণ বিভিন্ন স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, মাদ্রাসা ছাত্রী, নারীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন সড়ক 4 লেনে উন্নীত হওয়ায় বেড়েছে যানবাহনের গতি, সঙ্গে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়ক পারাপার নিরাপদ করতে আধুনিক ও সহজ ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। রাস্তা পারাপারের জন্য যদি অনতিবিলম্বে সেখানে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা হয় তাহলে মানুষের জীবনের নিরাপত্তা পাবে, আর নইলে আসলে আমাদের জীবন ঝুঁকিতেই থাকবে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে জনস্বার্থে নির্মিত ব্রিজগুলো ব্যবহারে জনসচেতনতা বাড়ানো দরকার। পাবলিককে তো সচেতনভাবে ফুটওভার ব্রিজগুলোকে ব্যবহার করতে হবে, নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করতে হবে। এরপরও আমরা দেখি আমরা প্রত্যেকটা ফুটওভার ব্রিজের আমরা ব্যারিয়ার দিয়ে আমরা ওটাকে ব্লক করে দিব, যাতে করে তারা সরাসরি পার না হতে পারে। মানুষের চলাচলের ধারা বুঝে পরিকল্পিত ও কার্যকর ডিভাইডার এবং সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে উৎসবের রঙে রাঙা উত্তর আমেরিকার শহরগুলি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়াম জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আধুনিকায়ন করা হচ্ছে পরিবহন ব্যবস্থা, সাজানো হচ্ছে রাস্তাঘাট, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে ঘিরে ইতিমধ্যে উন্মাদনায় মেতেছে পুরো অঞ্চল। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ফারহান ইসানের বিশেষ প্রতিবেদন। 2026 ফুটবল বিশ্বকাপের আর বেশি দেরি নেই, আর বিশ্বকাপকে ঘিরে এখন উৎসবের আমেজে মেতে উঠেছে উত্তর আমেরিকার শহরগুলো। স্টেডিয়াম, রাস্তা, পরিবহন সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কানাডার ভ্যানকুভার বিশ্বকাপের অন্যতম ভেন্যু পিসি প্লেক্সে প্রস্তুত হচ্ছে বিশ্বের সেরা ফুটবল তারকাদের স্বাগত জানাতে। স্বয়ংক্রিয় শেডের ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি আর প্রায় ৫৪,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এখন শহরের অন্যতম আকর্ষণ। বিশ্বকাপের একাধিক ম্যাচ বসবে এখানে। অন্যদিকে টরন্টোতে চলছে বড় ধরনের প্রস্তুতি। ঐতিহাসিক নাথান ফিলিপস স্কয়ারে যোগ করা হচ্ছে আলোকসজ্জা ও আধুনিক অবকাঠামো। বিশ্বের লাখো ফুটবল সমর্থকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে পুরো এলাকা। একই সঙ্গে বিএমও মাঠ সফলভাবে শেষ করেছে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। নিরাপত্তা, দর্শক প্রবেশ, পরিবহন আর প্রযুক্তিগত ব্যবস্থার পরীক্ষায় সন্তুষ্ট আয়োজকরা। বিশ্বকাপের উন্মাদনায় যোগ দিয়েছেন কিংবদন্তিরাও। বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন আহ্বান জানিয়েছেন ফুটবল ভক্তদের লস অ্যাঞ্জেলেসে আসতে। তার মতে ফুটবল, বিনোদন আর হলিউডের ঝলক মিলিয়ে বিশ্বকাপের সময় লস অ্যাঞ্জেলেস হবে বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত শহরগুলোর একটি। নিউ ইয়র্ক সিটিতেও চলছে ব্যতিক্রমী আয়োজন। মেয়র এরিক অ্যাডামস স্ট্রিট সকার ইভেন্টের মাধ্যমে ফুটবলকে নিয়ে এসছেন শহরের রাস্তায়। শিশু কিশোর থেকে সাধারণ মানুষ সবাইকে যুক্ত করা হচ্ছে বিশ্বকাপের এই উৎসবে। বিশ্বকাপকে ঘিরে বদলে যাচ্ছে পরিবহন ব্যবস্থাও। মেক্সিকো সিটিতে নতুনভাবে চালু করা হয়েছে মেক্সিকো সিটি লাইট রেল। নতুন বৈদ্যুতিক ট্রেন যুক্ত হয় প্রতিদিন আরও বেশি মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। আর একসময় ফুটবলের সবচেয়ে বড় শহরের তালিকায় না থাকা কানসাস সিটি এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত হোস্ট সিটি। আধুনিক স্টেডিয়াম, শক্তিশালী ফুটবল সংস্কৃতি আর সমর্থকদের উন্মাদনায় বদলে গেছে শহরটির পরিচয়। সবশেষে মেটলাইফ স্টেডিয়ামে চলছে মাঠ প্রস্তুতির শেষ কাজ। ঘাসের মান, ড্রেনেজ আর খেলোয়াড়দের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ব্যস্ত মাঠকর্মীরা। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। উত্তর আমেরিকার শহরগুলো এখন প্রস্তুত ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসবকে স্বাগত জানাতে। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন থাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।